তো সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা এখন প্রথমে যেটা দেখে নিব সেটা হচ্ছে বিসিএস এর জ্যামিতি, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে জ্যামিতির উপর ফোকাস করা। আমরা দেখব বিসিএস সিলেবাসে জ্যামিতির অংশটাতে কি কি আছে। তো আমরা শুরুতে চলে যাচ্ছি জ্যামিতির সিলেবাসের স্লাইডটাতে। সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন। আমরা এখন স্লাইড, আমি পরের স্লাইডটাতে যাচ্ছি। এইখানে বিসিএস এর সিলেবাসের জ্যামিতির অংশের জন্য যে 3 নাম্বার বরাদ্দ আছে, এই 3 নাম্বারের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। তো আপনাদের যাদের হচ্ছে স্ক্রিনে লেখাটা ছোট দেখা যাচ্ছে, আপনারা চাইলে জুম করে বড় করতে পারবেন। আমি একটু বড় করে দিচ্ছি। আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনটাতে জুম করে বড় করতে পারবেন। তো এইখানে আমাদের 3 নাম্বার আছে রেখা, কোণ। প্রথমে থাকবে জ্যামিতির বেসিক কিছু বিষয়, তারপর আসবে বিন্দু, রেখা, কোণ সিরিয়ালি জ্যামিতি, তারপর হচ্ছে জ্যামিতির হিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে রেখা, তারপর আসবে কোণ, তারপর ত্রিভুজ সংক্রান্ত যা কিছু আছে। এর মধ্যে আমি পিথাগোরাসটাকে আলাদা করেছি। এখান থেকে সবসময় পরীক্ষায় নাম্বার থাকে পিথাগোরাসটা, তো এই জন্য এটা আমি আলাদা করেছি। ত্রিভুজ, পিথাগোরাস। তো এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজের আর কিছু ম্যাথও থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ গুলো। এটা স্পেশালি ফোকাসড অন পিথাগোরাসের যে থিওরাম আছে সেটার উপর বেস করে ম্যাথ গুলো থাকবে। তারপর আসবে চতুর্ভুজ। এখানেও কিছু থিওরির পাশাপাশি অল্প কিছু ম্যাথ থাকবে। আর চতুর্ভুজের ভিতরেও পিথাগোরাসের যে ফর্মুলা গুলো এটাই অ্যাপ্লাই হবে বেশি। চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ম্যাথ থাকবে সাথে। তারপর আসবে বৃত্ত। তো বৃত্তের মধ্যে এখানে অল্প কিছু ম্যাথ আছে, সাথে বৃত্ত রিলেটেড অনেক থিওরাম আছে, এগুলো থাকবে। সর্বশেষ পরিমিতির মধ্যে সিলেবাসে উল্লেখ আছে শুধু সরল ক্ষেত্রটা, অর্থাৎ আয়তাকার ঘনবস্তু ঘনক, এই দুইটা জিনিস হচ্ছে এখানে সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের পরীক্ষায় নাম্বার হচ্ছে 3 নাম্বার। তবে আমি কয়েকটা বিষয় একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে পিথাগোরাসের উপপাদ্য এখান থেকেই সবসময় 1 নাম্বার, কখনো 2 নাম্বারও আসে। যদি চতুর্ভুজ থেকে প্রশ্ন আসে তাহলে ম্যাক্সিমাম টাইমেই এটা পিথাগোরাস কেন্দ্রিকই হয়। আমরা হচ্ছে পিথাগোরাসটা ভালো করে করবো, এটা খুব বেশি ফোকাস করে করবো। আর হচ্ছে বৃত্তটা একটু ভালো করে ফোকাস করবো, এখান থেকে 1 নাম্বার প্রশ্ন আসে। তো পিথাগোরাস আর এই বৃত্তের বাইরে প্রশ্ন আসলে ত্রিভুজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি এখান থেকে শর্ট করি তাহলে 3টা জিনিসের কথা বললাম। পিথাগোরাসটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে 1 নাম্বার শিওর। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে বৃত্ত, আর তারপর হচ্ছে ত্রিভুজ, এরপর আছে পরিমিতি। তো আমাদের আজকের যে লেকচারটা, আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা যেটা পড়বো, আমাদের আজকের লেকচার হচ্ছে, আমি এর পরের স্লাইডটাতে যাচ্ছি। সবাই আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের আজকে আমরা জ্যামিতির বেসিক কিছু জিনিসপত্র জানবো, জ্যামিতির হিস্ট্রিটা একটু জানবো, এখান থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ, এগুলো হালকা আমরা একটু জেনে নিব। তারপর হচ্ছে রেখা, আর হচ্ছে কোণ। তো সময় থাকলে আমি ত্রিভুজে যাব, তো আমার মনে হয় না যে আমরা এই কোণ পর্যন্ত, কোণের বাইরে আর বেশি কিছু করতে পারবো, কারণ এখানে অনেক কিছু আছে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি একেবারেই বেসিক লেভেলের ক্লাস, যেগুলো আমরা সবাই জানি, সবাই পড়ে এসেছি, জাস্ট আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিব। তো যেখানে যেটা লেখার দরকার আপনারা লিখে নেবেন, কারণ আমার ক্লাসে হচ্ছে সব আমি নোট করে দিব। আপনারা যদি কষ্ট করে লিখতে পারেন ভালো করে, তো আপনাদের খাতাটা একটা ভালো নোট হয়ে যাবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে জ্যামিতির স্লাইডটাতে। আমরা সবাই জ্যামিতি সম্পর্কে ভালো জানি যে জ্যামিতি শব্দটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা কোত্থেকে আসে শব্দটা। এই যে এটা আমরা সবাই জানি, এটা খুব কমন একটা বিষয় আমাদের কাছে। আমরা জানি যে এই যে জ্যামিতি শব্দটা একটা গ্রিক শব্দ। তো এই জ্যামিতি গ্রিক গ্রিক শব্দটা এসেছে 2টা শব্দ থেকে। একটা হচ্ছে যে, আমরা যেটাকে বলি জিও, আর হচ্ছে মিত্রি, বাংলায় বললে মিতি। তো যে শব্দের অর্থ আমরা জানি, এটা হচ্ছে যে হচ্ছে ভূমির পরিমাপ, মানে জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ, আর যেটা আসছে ভূমি থেকে। আর মিতি হচ্ছে পরিমাপ। তো শুরুর দিকে জ্যামিতি শুধু ভূমির পরিমাপে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন জ্যামিতি সব ক্ষেত্রে চলে এসেছে। এটা এখন আর ভূমিতে সীমাবদ্ধ নেই। এখন আমরা এই জ্যামিতিটা যখন আমরা অ্যাপ্লাই করতে যাব, তখন দেখবো যে এখানে শুধু ভূমির ক্ষেত্রফলই না, জ্যামিতি হচ্ছে আমাদের বাস্তব জীবনের সব জায়গাতেই
চলে এসেছে, কোনো একটা জায়গার এরিয়া ক্যালকুলেশন থেকে শুরু করে আয়তন ক্যালকুলেশন সব জায়গাতেই জ্যামিতি চলে এসেছে। তো জ্যামিতি শব্দটা জানার সাথে সাথে আমরা এটা জেনে নিব যে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। আপনারা চাইলে লিখে নিতে পারেন। জ্যামিতির জনক হচ্ছেন ইউক্লিড। উনিও গ্রিক একজন দার্শনিক বা গ্রিক একজন গণিতবিদ। আপনারা চাইলে লিখে নিতে পারেন জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। আহ, তিনি প্রথম হচ্ছে জ্যামিতি সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দেন। তার যে এলিমেন্টস বইটা আছে সেটা অনেক আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে, প্রায় এটা এক্সাক্ট সাল না, জাস্ট খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে। যদি আমরা এখন থেকে হিসাব করা শুরু করি, এখন হচ্ছে 2020 সাল, তার সাথে যদি 300 বছর যোগ করি তাহলে হচ্ছে 2320 বছর আগে, প্রায় প্রায় 2320 বছর আগে ইউক্লিড তিনি হচ্ছেন প্রথম জ্যামিতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেন তার এলিমেন্টস বইয়ে। আর এলিমেন্টস বই সম্পর্কে আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, সেটা হচ্ছে এই বইটা একটা মহাগ্রন্থ। তো এই মহাগ্রন্থ হচ্ছে এই জন্য বলা হয়, এটার অনেকগুলো খণ্ড এবং পরিসর বিশাল। এটাকে হচ্ছে 13টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই ইউক্লিড তার এলিমেন্টস যে বইটা, সেই বইয়ে প্রথম জ্যামিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন। তাহলে আমরা আগেই জানলাম জ্যামিতি শব্দটা এসেছে যে আর হচ্ছে ভূমি, এই দুইটা শব্দের একটা সম্মিলিত অবস্থা থেকে। যে হচ্ছে ভূমি আর মিতি হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতিকে আমরা বলি ভূমির পরিমাপ। তো জ্যামিতি জানার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে বিন্দু সম্পর্কে জানতে হয়, তারপর জানতে হয় রেখা সম্পর্কে। বিন্দু থেকে আসে রেখা, বিন্দু যেদিকে চলাচল করে সেদিকেই রেখা তৈরি হয়। আবার রেখা চলাচল করলে সেখানে তল তৈরি হয়। এভাবে তল থেকে আসে ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে আসে আয়তন। অর্থাৎ জ্যামিতি একেবারে বেসিক লেভেল থেকে শুরু না করলে আমাদের যাদের জ্যামিতির দুর্বলতা আছে, ভীতি আছে, সেটা কাটবে না। তো আমরা যদি শুরুতেই বলি বিন্দু কি, আমরা সবাই বিন্দুটা জানি। জাস্ট আমরা যদি সিম্পলি একটা কলম দিয়ে ডট দেই, ডটটাকে আমরা বিন্দু বলি, যেটাকে আমরা বলি পয়েন্ট। তো বিন্দুর বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস জ্যামিতি পড়ার সময় আমাদের প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে আমরা জ্যামিতি পড়ার সময় সবসময় দেখবো মাত্রাগুলো কি। তাহলে যদি আমরা মাত্রাগুলো সহ জ্যামিতি পড়তে পারি তাহলে জ্যামিতির কনসেপ্ট গুলো বেশি ক্লিয়ার থাকবে। তো আমরা যদি মাত্রা জানি, মাত্রা হচ্ছে ডাইমেনশন, মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো হচ্ছে মাত্রা। এর বাইরে আছে সময়। তো আমাদের এখানে সময় লাগবে না, আমাদের 3টা মাত্রা লাগবে। তো যে কোনো একটা টপিক পড়ার সময় আমরা আমাদের মাথায় প্রথমেই প্রশ্ন আসতে হবে যে এই টপিকটার এটার মাত্রা মাত্রা কয়টা। এটার মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। তার মানে ডাইমেনশন হচ্ছে 3টা। আমরা লিখে নিতে পারি ডাইমেনশন হচ্ছে 3টা, মানে আমরা ব্যবহার করবো এখানে জ্যামিতিতে। ডাইমেনশন আরো আছে, সময় হচ্ছে 4th ডাইমেনশন। তো 3টা ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সব জায়গাতে আমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি আমরা বিন্দুটাকে ধরি, তো বিন্দু যেহেতু একটা সিম্পল ডট, তো সিম্পল ডট হওয়ার কারণে বিন্দুর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই। তো এখানে উচ্চতার পরিবর্তে আমরা এটাকে বেধ লিখেছি। বেধটাকে অনেক সময় পুরুত্ব বলা হয়। বেধটাকে অনেক সময় পুরুত্ব বলা হয়। এটা ডিপেন্ড করবে আমরা কোথায়, আমরা যখন ঘনবস্তু করব তখন দেখবো যে বেধ চলে আসে। আমি এখানে একটু আহ, যদি আমি এখানে একটা ডট দেই, এই যে এখানে একটা ছোট ডট, আপনারা না দেখতে পারারই কথা, অনেক ছোট একটা ডট দিলাম এই যে এইখানে। তো এই ডটের দৈর্ঘ্যটা অনেক ছোট। যদি আমরা এখানে চিন্তা করি দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্যটা খুবই ছোট। আবার প্রস্থটা অনেক ছোট। আবার উচ্চতা এখানে নাই, যেহেতু এটা শুধু আমরা একটা কাগজে ড্র করেছি, তো এখানে উচ্চতা নাই। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এই যে বিন্দুটার, এটার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, অর্থাৎ এটা একটা ডাইমেনশনলেস। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। উচ্চতা বাদে দৈর্ঘ্য আর প্রস্থ অন্তত আছে। কিন্তু এটা আমাদের এই যে দৃশ্যমান যে অন্যান্য বস্তু আছে সেটার তুলনায় খুবই ছোট বিধায় এটাকে আমরা ধরে নেই যে দৈর্ঘ্যটা অনেক ছোট। এটা আমরা নেগলেক্ট করে ফেলি, অর্থাৎ এটাকে আমরা নেগলেক্ট করে ফেলি। তাই আমরা বলি বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। তাহলে এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস, অর্থাৎ মাত্রাহীন একটা আহ যদি আমরা বলি মাত্রাহীন। আর যদি রেখাকে ধরি, বিন্দুর পরে যদি আমরা রেখাকে ধরি, তখন একটা মাত্রা চলে আসবে। ধরেন আমি যদি এই বিন্দু থেকে এই যে একটা রেখা টানলাম, তাহলে এই রেখাটাই দেখেন দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থটা অনেক ছোট, অর্থাৎ দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা অনেক ছোট। আর যেহেতু দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা অনেক ছোট,
তাই আমরা বলতে পারি এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই এবং উচ্চতাও নাই। তো এইখানে যেহেতু দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহলে আমরা বলতে পারি এই যে রেখাটা হচ্ছে একমাত্রিক। সবাই চাইলে লিখে নিতে পারি রেখাটা হচ্ছে একমাত্রিক। তো এখন যদি বলা হয় রেখার সংজ্ঞা, যদি আমরা বলি, সংজ্ঞা আসলে পরীক্ষায় আসে না, কিন্তু অনেক সময় অপশন থেকে চুজ করার জন্য এগুলো জানতে হয়। তো আমরা বলতে পারি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। অর্থাৎ বিন্দুর যে সঞ্চার পথ হচ্ছে যেদিকে চলাচল করে। অর্থাৎ বিন্দু যদি আমরা যেমন বিন্দু এখান থেকে শুরু করেছিলাম, এটাকে যদি আমরা চলাচল করাই যে কোনো একদিকে, তাহলে কি তৈরি হবে? রেখা তৈরি হবে। সবাই লিখে নেই, বিন্দুর সঞ্চার পথকে বা বিন্দুর চলার পথকে রেখা বলে। এখন এই রেখাটাকে আমরা এখানে দেখছি, এটা একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা। আবার এ- পরের যে রেখাটা একটু বাঁকা, এটা যেমন একটু বাঁকা, ঠিক আছে, এটা আরো বাঁকা। তো আমরা এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন সরলরেখা, আর আরেকটা হচ্ছে কার্ভ যেগুলো হবে। এই যে এখানে একটা কার্ভ, এখানে একটা কার্ভ, এইটা একটা কার্ভ। তো এই বাকিগুলো হচ্ছে বক্ররেখা। তাহলে আমরা বলতে পারি রেখা হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সবাই লিখে নেই একটু। এগুলো বেসিক জিনিস আমরা জানি, কিন্তু অনেক সময় অপশনে দেখলে কনফিউজ হয়ে যায়। যদি প্রশ্ন আসে রেখা কয় ধরনের, 2, 3, 4, তখন আমরা কনফিউজ হয়ে যাই। তো এইগুলো যদি আমাদের খাতায় সব রেডিমেড থাকে, তাহলে আমরা স্থিরকার বিষয়গুলোতে কনফিউজ হব না। তাহলে আমরা বলতে পারি রেখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরলরেখা সরলরেখা আর একটা হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, সরলরেখা আর হচ্ছে বক্ররেখা। এখন সবাই একটু লিখি সরলরেখা। আমরা সরলরেখাকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। সবাই লিখে নিই, সরলরেখা দুই ধরনের। এই সরলরেখা নিয়ে আমরা একটু পরে ডিটেলসে যাব। জাস্ট এখানে একটা জিনিস লিখে রাখি, আমরা জাস্ট প্রকারভেদটা লিখে রাখি। আমরা লিখে ফেলি সরলরেখা দুই ধরনের। এক নম্বর হচ্ছে সমান্তরাল রেখা। সরলরেখা দুই ধরনের, এক নম্বর হচ্ছে সমান্তরাল রেখা এবং দুই নম্বর হচ্ছে তির্যক রেখা। সমান্তরাল আর তির্যক একটু পরে আমি চিত্র দেখাবো। জাস্ট আমরা একটু লিখে নিই, সমান্তরাল রেখা আর হচ্ছে তির্যক রেখা। আমরা সবাই লিখেছি সরলরেখা দুই ধরনের, একটা হচ্ছে সমান্তরাল রেখা আর একটা হচ্ছে সমান্তরিক। তির্যক রেখা। সমান্তরাল আর হচ্ছে তির্যক। আচ্ছা, আমরা এখন আমাদের স্লাইডে চলে যাচ্ছি। সেখানে কিছু ফিগার আছে, এগুলো দেখলে আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। তো আমরা এখন স্লাইডে ব্যাক করছি। স্লাইডে ছিল, আমরা প্রথমে ছিলাম বিন্দুতে। আমরা বিন্দুতে দেখলাম এখানে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, অর্থাৎ এটা একটা ডাইমেনশনলেস। তারপর যদি আমরা বলি বিন্দুর পরে রেখার কথা যদি আসি, তো দেখি আমরা যেটা বলেছিলাম যে বিন্দুর সঞ্চার পথ বা চলার পথকে রেখা বলে। রেখাতে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ নেই। এখন এই প্রান্ত বিন্দুর কথাই একটু পরে আসছি। আমরা আমরা এখানে তিনটা ফিগার দেখতে পাচ্ছি সবাই। একটা হচ্ছে লাইন, লাইন মানে হচ্ছে রেখা, লাইন হচ্ছে রেখা, রে হচ্ছে রশ্মি, আর লাইন সেগমেন্ট হচ্ছে রেখাংশ। আবার বলছি, লাইন হচ্ছে রেখা, রে হচ্ছে রশ্মি, আর সেগমেন্ট হচ্ছে রেখাংশ। সবাই তাড়াতাড়ি করে এগুলো খাতায় একটু এঁকে নেন সবাই। প্রথমে লাইন আঁকতে পারেন, তারপর হচ্ছে রে, তারপর হচ্ছে সেগমেন্ট। লাইন হচ্ছে রেখা, রে হলো রশ্মি, আর লাইন সেগমেন্ট, এটাকে সেগমেন্টও বলে, লাইন সেগমেন্টও বলে। লাইন সেগমেন্ট হচ্ছে রেখাংশ। তো আমরা যদি প্রথমে রেখাটাকে ধরি, তো রেখাটাকে আমরা দেখতে পাচ্ছি এটা দুই দিকে চলমান। এইদিকেও এটা চলছে এবং এখানে অ্যারোতে আমরা দেখতে পাচ্ছি এইদিকেও চলছে। অর্থাৎ এই লাইনটা, রেখাটা দুই দিকে চলমান, অর্থাৎ এটা সবসময় চলছেই। তাই আমরা আগের স্লাইডে বলেছিলাম, এখানে বলেছিলাম রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ নেই। পাশে বলেছিলাম প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এটা শেষ আমি বলতে পারবো না। অর্থাৎ এটা অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য, যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। কেন নেই? কারণ হচ্ছে রেখার দুই দিকে কোনো শেষ নেই, এটা সবসময় অসীম চলতে থাকে। তাই আমরা লিখে নিব সবাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার প্রান্ত বিন্দু নেই। সবাই আশা করি লিখে ফেলেছেন। এখন আমরা দেখবো হচ্ছে রেতে। রে মানে হচ্ছে রশ্মি, এটা আমরা আগের মতো করে বলতে পারি, এটা দৈর্ঘ্য আছে, বলতে পারি রশ্মির দৈর্ঘ্য আছে
প্রস্থ নাই আবার উচ্চতা নাই, রেখার মতোই সবকিছু। যদি আমি বলি রেখার দৈর্ঘ্য ছিল কিন্তু প্রস্থ নাই উচ্চতা নাই, সিমিলারলি বলতে পারি এখানে রশ্মি বা রের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই উচ্চতা নাই। আবার রেখাংশ সেম, দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই উচ্চতা নাই। তো এখন যদি আমরা রেতে বলি, রেতে এখানে প্রান্তবিন্দু আছে একটা দেখতে পাচ্ছি আমরা, এই প্রান্ত থেকে শুরু, এটা ফিক্সড পয়েন্ট, এখান থেকে শুরু, আর অন্য একদিকে এটা চলমান, সবসময় চলছে। তাহলে আমরা বলতে পারি রশ্মির প্রান্তবিন্দু একটা, রশ্মির প্রান্তবিন্দু একটি, সবাই লিখে নেই। আমরা বলতে পারি রশ্মির প্রান্তবিন্দু একটি, কারণ এখানে একটা জায়গায় এটা ফিক্সড, আরেক দিকে চলছে, তার মানে এইটা হচ্ছে প্রান্তবিন্দু, এখানে ফিক্সড। আগেরটাতে কোনো প্রান্তবিন্দু ছিল না, এটা দুই দিকে চলমান। আর সর্বশেষ আসবে হচ্ছে রেখাংশ। রেখাংশ সবগুলোর মতোই সেম, দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই উচ্চতা নাই, কিন্তু এইখানে প্রান্তবিন্দু দুইটা, অর্থাৎ এই দুই দিকে এটা হচ্ছে ফিক্সড। আমরা বলতে পারি রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, রেখাংশের প্রান্তবিন্দু দুইটি। তাহলে আমরা তিনটা স্লাইড আবার একটু রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে রেখা ছিল, রেখাতে দৈর্ঘ্য না আছে কিন্তু প্রস্থ নাই উচ্চতা নাই, প্রান্তবিন্দু নাই কারণ রেখা দুই দিকে চলমান। পরেরটা ছিল রেখাংশ, রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই উচ্চতা নাই, আগের মতোই, কিন্তু এইখানে দুইটা প্রান্তবিন্দু ছিল, যেটাতে সেগমেন্ট প্রান্তবিন্দু, আমাদের প্রথম ফিগারটা দুইটা প্রান্তবিন্দু ছিল। আর সর্বশেষ আসবে হচ্ছে আমাদের রশ্মি, রশ্মিতে প্রান্তবিন্দু ছিল একটা। তো এই ছিল আমাদের রেখা রশ্মি, এগুলা নিয়ে। তো একটু আগে আমি বলেছিলাম যে আমাদের রেখা, আমরা যেহেতু এখানে প্রথমে সমান্তরাল রেখার কথাই ধরছি সাধারণত, তো আমরা প্রথমে বলেছিলাম যে রেখা দুই ধরনের, সমান্তরাল রেখা আর হচ্ছে বক্ররেখা। তো আমরা এই সমান্তরাল রেখায় যাব তার আগে জাস্ট একটা তথ্য আমরা দিয়ে রাখি। আমরা বিন্দু পড়লাম আর রেখা পড়লাম, যদি বলি যে দুইটা বিন্দু দিয়ে কয়টি রেখা আঁকা যাবে, দুইটা বিন্দু দিয়ে আমরা একটি সরলরেখা আঁকতে পারবো না, একটি, ঠিক আছে, একটি সরলরেখা আঁকা সম্ভব। আমি জাস্ট একটু একটু ড্র করে দেখাচ্ছি। দুইটা বিন্দু ফিক্স দেওয়া আছে, মানে প্রান্তবিন্দু আছে। আমি এখানে একটা, হ্যাঁ, অনেকগুলো বৃত্ত আঁকা যাবে, মানে বক্ররেখা আঁকা যাবে, অনেকগুলো বক্ররেখা আঁকা যাবে, বৃত্ত কিন্তু বৃত্ত হচ্ছে একটা, হ্যাঁ, সরলরেখা আঁকা যাবে একটা। আমি যদি এখানে এই দুইটার মাঝখানে ড্র করি তাহলে শুধু একটা সরলরেখা আঁকা সম্ভব, ঠিক আছে। মানে যদি এটা আমরা ধরে নিই এটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা আঁকা সম্ভব, কিন্তু যদি আমরা বলি বক্ররেখা তাহলে অসংখ্য আঁকা সম্ভব, ঠিক আছে। মানে আচ্ছা, তাহলে সবাই নরমালি লিখে হচ্ছে নেই। যে নরমালি এই টার্মটা হচ্ছে এই জায়গায় না যে দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে, প্রশ্ন কিন্তু এমন আসে না ভাইয়া? আমরা এখন কথা বলছি সরলরেখা নিয়ে, হ্যাঁ, এখন আমরা বৃত্তের কথা বলছি না। আমরা বলছি হচ্ছে এই যে এইটা, সবাই একটু স্লাইডে খেয়াল করি যে এখানে লেখা আছে যে কোনো দুইটি বিন্দু দিয়ে কেবল একটি সরলরেখা আঁকা যায়। যদি আমরা সরলরেখা ধরি তাহলে একটা আঁকা যাবে, আর যদি বলি বক্ররেখা, তো বৃত্ত কিন্তু একটা বক্ররেখা। আমি যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দিই, সবাই আমরা বইয়ে পড়েছি দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়, হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে সরলরেখা ধরি তাহলে একটা, আর বৃত্ত যেহেতু বক্ররেখা, বক্ররেখা অনেকগুলো আঁকা যেতে পারে। এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে, সবাই একটু লাইনটা লিখে নেই, যে কোনো দুইটি বিন্দু দিয়ে কেবল একটি সরলরেখা আঁকা যায়। আমি আবার একটু মনে করে দিচ্ছি, 9 মিনিট পরে আমাদের লাইনটা কেটে যেতে পারে, কেটে যাবার জাস্ট 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমরা আবার ব্যাক করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেটা বলছিলাম যে সরলরেখা বা সমান্তরাল রেখা, সেগুলোতে আমরা একটু যাব। তার আগে আমরা এটা একটু দেখি। সবাই যেটা বলছিলাম যে সরলরেখাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ছিল সমান্তরাল রেখা, আর একটা ছিল তির্যক, তির্যক রেখা। তো সমান্তরাল রেখা আমরা জানি যে দুইটা রেখা হচ্ছে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। যদি দুইটা রেখা সবসময় নির্দিষ্ট দূরত্ব, সবসময় একই দূরত্ব বজায় রেখে চলে এবং কখনোই এরা পরস্পরকে ছেদ করবে না, তখন আমরা রেখা দুইটাকে সমান্তরাল রেখা বলি। এখানে বলা আছে যে একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। তাহলে আমরা আমাদের ভাষায় লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, দুইটি রেখা যদি সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান থাকে, দুইটি রেখা যদি সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান থাকে, তাহলে তাদেরকে
পরস্পরের সাপেক্ষে সমান্তরাল রেখা বলে। তবে তাদেরকে পরস্পরের সাপেক্ষে সমান্তরাল রেখা বলে। দুইটি রেখা যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান থাকে তবে তাদেরকে পরস্পরের সাপেক্ষে সমান্তরাল রেখা বলে। এটা একেবারে বেসিক, আমাদের মতো করে যদি আমরা বলি তাহলে এটা বলতে পারি। এখন এই সমান্তরাল রেখা নিয়ে একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা একটু এটা নিয়ে 36 প্রশ্ন এসেছিল 36তম বিসিএস এ, যে দুইটি সমান্তরাল রেখা কত দূরত্বে মিলিত হবে বা কখন মিলিত হবে। তো যেহেতু সমান্তরাল রেখার কমন কোনো জায়গা নেই, অর্থাৎ এরা পরস্পরকে যেহেতু কোনো জায়গাতে ইন্টারসেক্ট করে না অথবা কোনো জায়গাতে স্পর্শ করে না, তাহলে এরা কখনোই মিলবে না অথবা ছেদ করবে না। যেহেতু সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, তাই আমরা বলতে পারি সমান্তরাল রেখার কোনো সাধারণ বিন্দু নাই। সাধারণ মানে হচ্ছে কমন পয়েন্ট। সাধারণ বিন্দু তখনই থাকবে যদি পরস্পরকে ছেদ করে। আমরা যদি এরকম করে একটা লাইন ড্র করতে চাই, আমি একটু হোয়াইট বোর্ড নিচ্ছি। তো এখানে এখানে একটা রেখা দেওয়া আছে, আমি যদি আরেকটা রেখা নিয়ে আসি, এটা হচ্ছে তাদের কমন পয়েন্ট, যেটাকে আমরা ছেদ বিন্দু বলি। এটা হচ্ছে তাদের কমন পয়েন্ট, এই বিন্দুটা। আর যেহেতু সমান্তরাল রেখা সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে, অর্থাৎ সবসময় ডিস্টেন্সটা সেম থাকবে। এখানে যে ডিস্টেন্স, এখানে সেম ডিস্টেন্স, সবসময় ডিস্টেন্স সেম থাকবে। তার মানে এরা কখনোই মিলবে না, অর্থাৎ এদের কোনো ছেদ বিন্দু নাই। এটাই আমরা স্লাইডে দেখছিলাম। তো সবাই আমরা এই পয়েন্টটা চাইলে একটু লিখে নিতে পারি। লিখতে পারি দুটি সমান্তরাল রেখা কখনোই ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে না বা মিলিত হবে না। দুটি সমান্তরাল রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, এই সমান্তরাল রেখার পরে আমরা একটু খাতায় লিখে নিব তির্যক রেখা। সবাই একটু লিখে নেই তির্যক রেখা। আচ্ছা, তির্যককে আমরা ইংলিশে বলি অবলিক, OBLIQUE, অবলিক। তির্যকে লিখি আমরা অবলিক, OBLIQUE। তো তির্যক মানে হচ্ছে অসমান্তরাল রেখা, সমান্তরালের বিপরীত। তির্যক হচ্ছে অসমান্তরাল রেখা, মানে যে কোনো ভাবে হতে পারে, অর্থাৎ সরল রেখা হলেই হবে। জাস্ট আমি যদি এখানে আঁকতে চাই, তাহলে আমি যদি এরকম করে আঁকি, এটা একটা রেখা, আবার এইটা একটা রেখা। তো এই রেখাটার সাপেক্ষে তির্যক, কারণ এরা সমান্তরাল না। মানে দুইটা সরলরেখা আমি যেভাবেই রাখি না কেন, যদি এরা সমান্তরাল না হয় তাহলেই তির্যক। এভাবে হতে পারে, আমি যদি এইভাবে রাখি এটাও তির্যক, আবার যদি এইভাবে ক্রস দিয়ে দেই এটাও তির্যক। অর্থাৎ দুইটা সরলরেখা সমান্তরাল না হলে আর যেটা হওয়া সম্ভব সেটাই হচ্ছে তির্যক। যে কোনো ভাবে হতে পারে, আমি এইভাবে রাখলাম, এভাবে রাখলাম, এটা হচ্ছে তির্যক রেখা। এখন তির্যক রেখার কাজটা কি? এই তির্যক রেখা দিয়ে আমরা ত্রিভুজ গঠন করি, চতুর্ভুজ গঠন করি, যা আছে আমরা এই বাকি সবগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এই সবগুলো গঠন করি হচ্ছে তির্যক রেখা দিয়ে। তাহলে তির্যক রেখা হচ্ছে যেগুলো অসমান্তরাল রেখা। তাহলে দুইটা রেখা যদি হচ্ছে অসমান্তরাল হয় তাহলে একটা আরেকটার সাপেক্ষে এটাকে আমরা তির্যক রেখা বলবো। আমরা লিখে নিতে পারি দুইটি অসমান্তরাল রেখাকে তির্যক রেখা বলে। আচ্ছা, এখন আমরা আবার স্লাইডে ব্যাক করছি। তো আমরা লিখলাম প্রথমে সমান্তরাল রেখা, তারপর লিখলাম হচ্ছে তির্যক রেখা। এখন আমরা ছেদকটা একটু জেনে নিব, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। ছেদক হচ্ছে ট্রান্সভার্সাল। আচ্ছা, যদি ছেদক আসলে সাধারণত দুইটা সরলরেখার মধ্যে কনসিডার করা হয়। যদি দুইটা সরলরেখাকে আমরা অন্য একটা রেখা দিয়ে ছেদ করাই, দুইটা সরলরেখাকে যদি আমরা অন্য কোনো রেখাকে দিয়ে ছেদ করাই, তাহলে ওই যে রেখা দিয়ে ছেদ করালাম সেটাকে আমরা বলি ছেদক। এটা যদি আমরা বইয়ের ভাষায় বলি, যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, যে সরলরেখা দুই বা ততোধিক রেখাকে ছেদ করে তাকে ছেদক বলে। আচ্ছা, আমি আপনাদের কয়েকজনকে একটু মিউট করে দিচ্ছি, সাউন্ড হচ্ছে। সাউন্ড হলে আপনাদের রেকর্ডিং এ, যাদের রেকর্ডিংটা পরে লাগবে তাদের শুনতে একটু অসুবিধা হবে। আপনাদের যখন দরকার হবে চাইলে আপনারা আনমিউট করে নিতে পারবেন, আনমিউট করলেই কথা বলতে পারবেন। আমি এখন আপনাদেরকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা যেটা বলছিলাম ছেদকের কথা, আমরা যদি ছেদকে একটু এঁকে দেখতে চাই তাহলে এরকম হতে পারে। আমি একটু হোয়াইট বোর্ড নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা রেখা টানলাম, সরলরেখা, এটা একটা সরলরেখা ধরলাম। তো এই ছেদক হচ্ছে
এইটা একটা ছেদক হতে পারে, এটা ছেদক হতে পারে। অর্থাৎ ২ টা সমান্তরাল রেখাকে বা ২ টা সরলরেখাকে যদি অন্য একটা রেখা এসে ছেদ করে তাহলে এই রেখাটা হচ্ছে ওই ২ টা রেখার সাপেক্ষে ছেদক। তো ছেদ করলে অনেকগুলো ঘটনা ঘটবে। আমরা একটু পরে কোণের সময় দেখব। এই জিনিসটা আমাদের কোণের সময় কাজে লাগবে। তাই আমরা একটু জেনে রাখলাম। আশা করি সবাই লিখে নিয়েছেন ছেদকটা। আচ্ছা, আমরা আবার স্লাইডে ব্যাক করছি। তাহলে আমরা ১ম এ একটু মনে করে দেই। আমরা বলেছিলাম রেখা হচ্ছে ২ ধরনের সমান্তরাল আর হচ্ছে আ আ সরলরেখা আর হচ্ছে বক্ররেখা। সরলরেখা আবার ২ ধরনের। সেটা ছিল সমান্তরাল রেখা আর হচ্ছে তির্যক। আমরা সমান্তরাল রেখা দেখলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ছবি দেখব। এইখানে আমাদের এই বিষয়গুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ১ম এ দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে প্যারালাল লাইনস সরল রেখা। তো আমরা বলেছিলাম সরলরেখা কখনোই ক্রস করবে না, ছেদ করবে না। তাহলে এগুলো হচ্ছে ২ টা সরলরেখা। ২ টা সরলরেখা সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলবে। তাহলে এরা কখনোই ছেদ করবে না। তারপর হচ্ছে এই যে এইটা আমরা দেখি ইন্টারসেক্টিং ছেদক যেটা, অর্থাৎ ২ টা রেখা যদি একটা আরেকটা রেখার উপর দিয়ে যায়, তাহলে একটা আরেকটাকে ছেদ করা বলে, ছেদক বলে। তাহলে আমরা বলতে পারি এখানে ২ টা হচ্ছে তির্যক রেখা। ২ টা তির্যক রেখা পরস্পরকে ছেদ করেছে এটা বলতে পারি। আর পারপেন্ডিকুলার হচ্ছে যদি একটা রেখা আরেকটা রেখার সাথে ৯০ ডিগ্রি কোণ তৈরি করে। যদি একটি রেখা আরেকটি রেখার সাথে ৯০ ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে সেইগুলো হবে একটা আরেকটার সাপেক্ষে লম্ব রেখা বা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। যদি একটি রেখা আরেকটি রেখার সাথে কোণ তৈরি করে, সেটি কোণটা যদি ৯০ ডিগ্রি হয়, তাহলে আমরা হচ্ছে সেই রেখাটাকে বলতে পারি একটা আরেকটার সাপেক্ষে লম্ব রেখা বা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। তাহলে আমরা এতক্ষণ যা, যা দেখেছিলাম সবগুলো ছিল হচ্ছে রেখা কেন্দ্রিক আর হচ্ছে বিন্দু কেন্দ্রিক। আমরা জাস্ট ১ম থেকে আরেকবার জাস্ট ১ মিনিট আ গো থ্রু করে যাই। ১ম এ ছিল আমাদের সিলেবাস। যারা পরে জয়েন করেছেন একটু দেখে নেন। ১ম এ আমরা সিলেবাস নিয়ে কথা বলেছিলাম, বিসিএস সিলেবাস। আমরা এই সিলেবাসটা আপনাদেরকে দিয়ে দিব আমি পিডিএফ করে। এরপরে হচ্ছে আমাদের আজকের যে টপিক গুলো ছিল জ্যামিতি, রেখার কোণ। আমরা ইতিমধ্যে হচ্ছে জ্যামিতির ধারণা নিয়ে নিচ্ছি, রেখা নিয়ে কথা বলেছি। আমরা এখন কোণে যাবো এরপরে। তারপর আমরা জ্যামিতি নিয়ে কথা বলেছিলাম। জ্যামিতির উৎপত্তি এসেছে জ্যা আর ভূমি থেকে। তো আমরা বলেছিলাম জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। তিনি তার এলিমেন্ট গ্রন্থে ১ম এ জ্যামিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন। এলিমেন্ট গ্রন্থটা ছিল ১৩ টি খণ্ডে ভাগ করা। তারপরে ছিল হচ্ছে বিন্দু। বিন্দু বলেছিলাম দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, অর্থাৎ এটা একটা ডাইমেনশনলেস। আর তারপর ছিল রেখা। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই। রেখা যেহেতু ২ দিকে চলমান থাকে তাই এটার প্রান্তবিন্দু ছিল না। আর বলেছিলাম হচ্ছে বিন্দু যেদিক দিয়ে চলাচল করবে সেই পথটাকে রেখা বলে। রেখা হচ্ছে ২ ধরনের, সরলরেখা আর হচ্ছে বক্ররেখা। বক্ররেখা থেকে বৃত্ত তৈরি হয়। বা আর হচ্ছে সরলরেখা থেকে সরলরেখাকে আমরা ২ ভাগে ভাগ করি, সমান্তরাল রেখা আর তির্যক রেখা। আর সমান্তরাল রেখা কখনোই মিলিত হয় না। এদের দিয়ে কোন ধরনের ভুজ তৈরি করা যায় না। কোন ধরনের ভুজ হয় না। কিন্তু তির্যক রেখা দিয়ে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বহুভুজ এগুলো তৈরি করি। তারপর রেখা থেকে আমরা যদি একটা অংশ কেটে নেই, শুধু একটা পাশ কেটে নিলে তৈরি হবে রশ্মি বা রে। আর যদি রেখার মাঝখান থেকে কোনো একটা অংশ কেটে নেই, সেটা নির্দিষ্ট একটা অংশ, সেটা হবে সেগমেন্ট বা হচ্ছে রেখাংশ। তারপর আমরা পড়েছিলাম রেখাংশের দৈর্ঘ্য প্রস্থ আ দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা থাকে না। আর হচ্ছে রশ্মির কথা বলেছিলাম যে রশ্মি তো সেইম। কিন্তু এখানে প্রান্তবিন্দু থাকে যেহেতু একটা বিন্দু ফিক্সড আরেকটা বিন্দুতে